আলাইকুম তো শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমি মিলন মাহমুদ তোমাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। তো আমরা করছিলাম এসএসসি ফিজিক্সের চ্যাপ্টার 6-এর যে সিকিউ যেগুলো তোমাদেরকে দিয়েছিলাম সেগুলো করেছিলাম। তো অলরেডি আমি দুইটা ভিডিওতে 3টা সৃজনশীল সমাধান করেছি। আজকে আমাদের সৃজনশীল নাম্বার 4 চেষ্টা করব 4, 5, 6 শেষ করার জন্য। সো একটু ভিডিওটা লং হতে পারে, প্লিজ কাইন্ডলি একটু মনোযোগ দাও এবং ক্লিয়ার করো আজকে। সো বলা হচ্ছে এখানে দেখো, প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 4। আর এত দৈর্ঘ্য প্রসারণ সহগ বিশিষ্ট কোনো তারের তাপমাত্রা 30°C বৃদ্ধি করলে দৈর্ঘ্য বেড়ে এত হয়। ওকে, দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে এত হয়, তার মানে আগের দৈর্ঘ্য ছিল যা, তার থেকে কিছুটা বৃদ্ধি পেয়ে এত হয়েছে, মানে নতুন দৈর্ঘ্য হয়েছে এত। কিন্তু তোমার আগে কত দৈর্ঘ্য ছিল, আদি দৈর্ঘ্য কিন্তু দেওয়া নেই। ওকে, যদি মনে করছো দেওয়া আছে আগের 100 মিটার আদি দৈর্ঘ্য এবং বৃদ্ধি পেয়ে হলো এত, তাহলে বুঝতে পারতাম, কিন্তু আমাকে আদি দৈর্ঘ্য কিন্তু দেওয়া নাই, মাথায় রেখো। ওকে, সো এই জন্যই তোমাকে প্রথমেই বলেছে তারের আদি দৈর্ঘ্য কত, তার মানে এই তারটা যে বৃদ্ধি পেয়ে এত হলো, এইটা মানে আসল তাপমাত্রা, সরি আসল দৈর্ঘ্য কত ছিল, আদি দৈর্ঘ্য কত ছিল। সো চলো স্টার্ট করা যাক। এখানে তাপমাত্রা বৃদ্ধি, এটা হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি। তাহলে তাপমাত্রা বৃদ্ধি ডেল টি সমান সমান 30°C 30 কেলভিন, তাই না? আচ্ছা, এরপর দেওয়া আছে দৈর্ঘ্য প্রসারণ সহগ। তো সংক্ষেপে লিখছি, দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা সমান দেওয়া আছে 17 × 10⁻⁶°C ইনভার্স 1। ওকে, আদি দৈর্ঘ্য চাওয়া হয়েছে, তার মানে আদি দৈর্ঘ্য L1 কত, তোমার দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে এত হয়েছে, এটা দেওয়া আছে। দেখো দৈর্ঘ্য কত বেড়েছে তা কিন্তু বলা না, দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে এত হয়েছে এটা বলা হয়েছে, তার মানে এটা হচ্ছে নতুন দৈর্ঘ্য। দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে কত তা বলা নাই, কিন্তু বৃদ্ধি পেয়ে কত হয়েছে সেটার কথা বলা হয়েছে। তাহলে এটা কি, এটা হচ্ছে নতুন দৈর্ঘ্য, তাই না? নতুন দৈর্ঘ্য L2 সমান 100.033 মিটার। ওকে, তা তোমাকে বলা হলো কি আদি দৈর্ঘ্য কত, আদি দৈর্ঘ্য L1 সমান সমান 8। তাহলে আমরা কি জানি L2 সমান সমান L1 প্লাস আলফা L1 ডেল টি, তাই না? ওই যে আমরা প্রথম ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে এটা আমাদের মেন সূত্রতে কীভাবে আনতে পারি। সো এটা আমরা সরাসরি করতে পারি, এভাবে করলাম কারণ আমাকে L1 দরকার, তাই না? তাহলে L2 সমান সমান L1 দরকার, তাই L1টাকে আমরা এখান থেকে আলাদা করে ফেলতে হবে। দেখো তো, এখানেও L1 আছে, এখানেও L1 আছে, L1টা কমন নেওয়া যায়। ওকে, L1 কমন নিলে এখানে 1 থাকবে আর এখানে আলফা ডেল টি, তাই না? এই তাহলে L1-এর মান যদি বের করতে হয়, এই মানটা তো L1-এর সাথে গুণ অবস্থায় আছে, ব্র্যাকেট দিয়ে আছে, তার মানে কি ব্র্যাকেট মানে হচ্ছে কি L1-এর সাথে গুণ অবস্থায় আছে। সো এইটা দিয়ে আমরা L2-কে ভাগ করে ফেলব, 1 প্লাস আলফা ডেল টি ইকুয়াল L1। বাস, এখন তুমি মানটা বসিয়ে দাও তাহলেই হবে। তো L2 এর মান কত, 100.033, 1 প্লাস আলফা হচ্ছে 10⁻⁶, আর ডেলটি এর মান হচ্ছে 30। তাহলে এইখানে মানটা হচ্ছে কি, আমরা সরাসরি এক্সচেঞ্জ করে ফেললাম। L1 এর মানটা আসবে, হিসাব নিকেশ করো তোমরা, হিসাব নিকেশ করলে তো এই মানটা আসে 100.033 divided by 1 plus 17 into 10⁻⁶ into 30। ওকে, আমি কিন্তু এই মানটা করতে যখন গিয়েছি তখন 1 প্লাস লিখে ব্র্যাকেট দিয়েছি, এই যে এই পাশে 1 প্লাস লিখে ব্র্যাকেট ইউজ করেছি, এটা ব্যবহার করবা, হিসাবটা সহজ নির্ভুল আসবে। 1 প্লাস দিয়ে ব্র্যাকেট দিয়ে এই মানটা বসিয়ে ব্র্যাকেট ক্লোজ করবা। ওকে, তাহলে তোমার মানটা সুন্দর আসবে 99.98।
তাহলে L1 এর মান হচ্ছে 99.98 মিটার। ওকে, এখন তোমাকে বলা হচ্ছে কি, তোমাকে বলা হচ্ছে আদি দৈর্ঘ্য দ্বারা, দেখো আদি দৈর্ঘ্য দ্বারা, তারের আদি দৈর্ঘ্য দ্বারা তৈরি রিং 32 মিটার উচ্চতা বিশিষ্ট কোনো ফাঁপা ঘনকে প্রবেশ করানো যাবে কি? সো এটা তো আশা করি সমস্যা নাই, তাই না? তাহলে আদি দৈর্ঘ্য মানে হচ্ছে এটা। তারা বললো এই আদি দৈর্ঘ্য তুমি যা পেলা, এই আদি দৈর্ঘ্য দিয়ে একটা রিং বানানো হলো, এরকম একটা রিং বানানো হলো। ওকে, এখন এই রিংটাকে একটা ঘনকে প্রবেশ করানো যাবে কিনা। তো ঘনকের এক ধার আমরা যদি চিন্তা করি, ঘনকের বলা হচ্ছে 32 মিটার উচ্চতা বিশিষ্ট, তাই না? তার মানে ঘনকের এক ধার হচ্ছে 32 মিটার। ওকে, এই যে একটা ঘনক আমি এঁকে রাখলাম, এটার এক ধার, এই যে ধরলাম এটা হচ্ছে তার এক ধার উচ্চতা, এটা উচ্চতা, তার মানে ধারগুলো তো সমান, তাই না? তাহলে যেহেতু ধারটা উচ্চতা, এটাও ধরতে পারি এটাও ধরতে পারি, কোনো সমস্যা নাই। এখন উচ্চতা যদি আমরা এটাই ধরি, এই প্রত্যেকটা কিন্তু সমান, তাই আমার কোনো সমস্যা নাই, আমি এটাও ধরতে পারলাম এটাও ধরতে পারলাম, ডাজন্ট ম্যাটার। তাহলে আমাকে দেখতে হবে এই যে আমি বলটা বা রিংটা তৈরি করলাম, এই দৈর্ঘ্য দিয়ে যে রিংটা তৈরি করলাম, এই যে রিংটা, এই রিংটাকে যদি আমি এখানে প্রবেশ করাতে চাই, তাহলে অবশ্যই এই উচ্চতার সমান হতে হবে কি এই রিংয়ের ব্যাস। দেখো তুমি, আমরা তো জানি বৃত্ত, এই বৃত্তের কেন্দ্রগামী যে রেখা, কেন্দ্রগামী রেখাকে কি বলে? ব্যাস বলে, তাই না? তাহলে কেন্দ্রগামী রেখাটা হচ্ছে এটা, দেখো এই যে, তাহলে এই কেন্দ্রগামী রেখাটা হচ্ছে কি বৃত্তের ব্যাস বা এই রিংয়ের ব্যাস। তাহলে রিংয়ের এই ব্যাসটা যদি আমার ঘনকের উচ্চতার চেয়ে কম হয় বা সমান হয়, তাহলেই ঢোকানো যাবে। ওকে, কিন্তু রিংয়ের ব্যাস যদি বেশি হয়ে যায় তাহলে পসিবল না। ওকে, কম হইলে পসিবল, সমান হইলে পসিবল, কিন্তু যদি বেশি হয়ে যায় তখন কিন্তু সম্ভব না, তাই না? তো আমরা এখন বের করে দেখবো যে আসলে ঘনকের উচ্চতা যে 32 মিটার, এইটা আসলে রিংয়ের ব্যাসের সমান হয় কিনা, আমরা এটা দেখব। তাহলে এটা এখন মুছি আমি, এটা তো বুঝতে পেরেছো। সো তারের আদি দৈর্ঘ্য এখন আমার লিখবো এখানে গ হতে আদি দৈর্ঘ্য L1 সমান সমান 99.98 মিটার। ওকে, আদি দৈর্ঘ্য। এখন তোমার এটা দিয়ে রিং, খেয়াল করে দেখো তো, এই মানটা দিয়ে আমি একটা রিং তৈরি করবো, তার মানে 99 মিটার 99.98 দিয়ে একটা রিং তৈরি করব। তার মানে এই রিংয়ের এই সম্পূর্ণ পরিধি, মানে এই পুরো পরিধিটা, অর্থাৎ এত মিটার দিয়ে আমি কি করব? এই রিংটা তৈরি করব, তাই না? ওকে, তার মানে বৃত্ত বা রিংয়ের যে পুরো পরিধি সেইটাই হবে 99.98 মিটার। আমি আরও একটু ক্লিয়ার করে দিই। মনে করো তোমার কাছে 3 মিটার একটা দৈর্ঘ্যের তার আছে, তুমি এই 3 মিটার, আচ্ছা আরও ছোটো দিই, 3 মিটার তো অনেক বড়, মনে করো 1 মিটার লম্বা। তুমি কী করবে? এই লম্বাটাকে, এটাকে আমরা এমন মাঝে মাঝে এমন করি না, তারটাকে আমরা মাঝে মাঝে এরকম করি না, মাঝে মাঝে আমরা দুষ্টামি করে তারটাকে এরকম করে বাঁকাই। তাহলে তারটা এই বাঁকিয়ে যদি সম্পূর্ণ একটা রিংয়ের মতো বানাও, তাহলে কি তারের যে দৈর্ঘ্যটা ছিল আগের 1 মিটার, ওই 1 মিটারকেই তো তুমি কী করছো? বৃত্তাকার একটা রিং তৈরি করছো, তাই না? মানে এটাকে বাঁকা করে রিং, গোলাকার করে একটা রিং বানিয়েছো ওই 1 মিটারকে। তার মানে কি ওই দৈর্ঘ্যটাই হচ্ছে রিংয়ের পরিধি, মানে রিংয়ের বৃত্তাকার পুরো বৃত্তের অংশটা আর বৃত্তের এই পুরো পরিধিটা। আই থিঙ্ক বুঝতে পারছো। সো আদি দৈর্ঘ্যটা হচ্ছে কি রিংয়ের পরিধি। ওকে, লিখবো তারের, এখানে লিখবা, এখানে তারের আদি দৈর্ঘ্য সমান সমান রিংয়ের পরিধি। ওকে, তাহলে আদি দৈর্ঘ্যের মানটা কত? 99.98। আর রিংয়ের পরিধির সূত্র কি? বৃত্তের পরিধি 2πr, তাই না? 2πr। তো আমরা তো জানি একটা বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে ব্যাসার্ধ বলে। কি বলে এটাকে? ব্যাসার্ধ। তাহলে এটা ব্যাস, এটা আর ব্যাস কী হবে? তাহলে ব্যাসার্ধের দ্বিগুণ 2r। তাহলে আমরা এখানে ব্যাসার্ধ হচ্ছে r,
ব্যাস হচ্ছে 2r, তাই 2r বের করব। ওকে, তাহলে পাই দিয়ে ভাগ করে দাও 99.98কে, তাহলে তুমি 2r পাবা। 2r মানে কি ব্যাস। ওকে, বা পাইয়ের মানটা কত 3.1416, 99.98 ইকুয়াল 2r। তাহলে আমরা দেখি তো মানটা কত আসে আমাদের। 9.98, 3.1416, 31.82। সুতরাং 2r সমান সমান 31.82 মিটার। দেখো তোমাকে ঘনকের উচ্চতা দেওয়া আছে কত মিটার? ঘনকের উচ্চতা দেওয়া আছে 32 মিটার। তাহলে উচ্চতার চেয়ে অবশ্যই রিংয়ের ব্যাস কম, তাহলে অবশ্যই ইজিলি ঢোকানো যাবে। ওই যে একটু আগে বোঝালাম, তাই না? তাহলে বলবা যেহেতু রিংয়ের ব্যাস 31.82 মিটার ইজ লেস দেন আদি দৈর্ঘ্য ঘনকের উচ্চতা। ঘনকের উচ্চতা, সেহেতু রিংটি প্রবেশ করানো যাবে। ওকে, তো এই হচ্ছে কথা। আসলে যদি আমার সিস্টেম কিন্তু সবই সম্ভব, যেহেতু আমরা জানি তাপমাত্রা বৃদ্ধি করলে কি বৃদ্ধি পায়, তাই না? তো যদি মনে করো রিংটা বড় হয়ে গেল, তখন কি হবে? মানে আমার যদি ঘনকের উচ্চতা চেয়ে বেশি হবে, তাহলে ঘনকটাকে যদি আমরা তাপ দেই, তাহলে কি ওর আয়তন বাড়বে না? আয়তন বেড়ে যাবে। তার ফলে কি আমরা এটাকে প্রবেশ করানো সম্ভব, তাই না? সো আশা করি বুঝতে পেরেছো এটা এখন তুলে নিতে পারো। আমি তাহলে নেক্সট কোয়েশ্চেনটা লিখছি। সো একটু সময় নেব কোয়েশ্চেনটা একটু তোলার জন্য, অথবা তোমাদের সামনেই তুলি। কোয়েশ্চেন হচ্ছে এটা মুছে দিলাম। এই কোয়েশ্চেনটা হচ্ছে সিকিউ, এটা হচ্ছে সিকিউ 5। ওকে, তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে চিত্রের পৃষ্ঠটির 0.1 মিটার স্কোয়ার ক্ষেত্রফল বৃদ্ধি পায়। তাহলে চিত্রটা হচ্ছে এটা 4000 মিলিমিটার, আর এটা হচ্ছে 3000 মিলিমিটার। এটা একটা ধাতব খণ্ড। তোমাকে বলা হলো গতে দৈর্ঘ্য প্রসারণ সহগ কত, মানে ওই ধাতব খণ্ডের দৈর্ঘ্য প্রসারণ সহগ কত। আর ঘতে বলা হলো ধাতুর ক্ষেত্রফল 6% বৃদ্ধি পেলে বৃদ্ধি করতে চাইলে তাপমাত্রা কত বৃদ্ধি পাবে? তাপমাত্রা কত বৃদ্ধি করতে হবে, করতে হবে। তাহলে তোমার এখানে দেখো, তাহলে আমরা যদি সমাধানটা করতে যাই, এটাকে মুছে ফেলি। হ্যাঁ, সো এইটা একটা ধাতব খণ্ড। এই ধাতব খণ্ড দৈর্ঘ্য এটা হতে পারে তোমার লোহার হতে পারে, তামার হতে পারে। বলা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফার মান বের করতে। তাহলে আমরা
এখানে আলফা দৈর্ঘ্য প্রসারণ সহগ যদি বের করতে চাই, তোমার এখানে কিন্তু দেওয়া আছে ক্ষেত্রফলের কথা, তাই না? তাহলে দৈর্ঘ্য প্রসারণ সহগ বের করবো কীভাবে? একটা সম্পর্ক তোমাদের শিখিয়েছিলাম। আচ্ছা, আগে তথ্যগুলো উঠাই আমরা। হ্যাঁ, এখানে দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য, আচ্ছা সরাসরি লিখি। দেখো, দৈর্ঘ্য হচ্ছে 4000 মিটার, প্রস্থ হচ্ছে 3000 মিটার। আমরা জানি দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে কি পাওয়া যাবে? ক্ষেত্রফল পাওয়া যাবে। আর এটা হবে ধাতব খণ্ডের আদি ক্ষেত্রফল। লেখো, আদি ক্ষেত্রফল। আদি ক্ষেত্রফল A1 সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাই না? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 4000 মিলিমিটার, প্রস্থ হচ্ছে 3000 মিলিমিটার। তো 4000 মিলিমিটার, আমরা জানি 1000 মিলিমিটারে 1 মিটার হয়, তাহলে 4000 মিলিমিটার অবশ্যই 4 মিটার হবে, তাই না? তাহলে 4 মিটার আর 3000 হবে 3 মিটার। সো 3 4 12 মিটার স্কোয়ার, তাই না? তার মানে আদি ক্ষেত্রফল হচ্ছে 12 মিটার স্কোয়ার। এখন তোমাকে বলা হচ্ছে কি তাপমাত্রা বৃদ্ধি পেল কত? তাপমাত্রা বৃদ্ধি ডেল্টা টি সমান সমান 30 ডিগ্রি সেলসিয়াস 30 কেলভিন, তাই না? তা তোমাকে পৃষ্ঠের ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে কত? এই তাপমাত্রায় ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে 0.1 মিটার স্কোয়ার, তাই না? তো লিখবা ক্ষেত্রফল বৃদ্ধি, ক্ষেত্রফল বৃদ্ধি ডেল্টা এ সমান সমান 0.1 মিটার স্কোয়ার। তোমাকে বলা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহগ কত? দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা সমান সমান কত? তো দেখো, দেয়া আছে বিটা, কিন্তু চেয়েছে দেওয়া আছে ক্ষেত্র প্রসারণ সহগের কথা বা ক্ষেত্রফলের কথা, বিটা হিসাব করতে পারবো আমরা, আর চেয়েছে আলফা। তো আমরা আলফা বিটা গামা, তোমাদেরকে একটা সম্পর্ক শিখিয়েছিলাম না, আলফা বিটা গামা 1 2 3, তাই না? কীভাবে শিখেছিলাম? আলফা বিটা গামা 1 2 3, আলফা বিটা গামা 1 2 3 এভাবে মুখস্থ করেছিলাম না? এই আর কি সম্পর্কটা। তো আলফার নিচে 1, তো এটা আমরা নর্মালি লিখি না আর কি, আলফা বিটা গামা 1 2 3। তো এই সম্পর্কটা জানলে আমরা খুব ইজিলি বিটা দেওয়া থাকলে আমি গামা বের করতে পারবো, বা একটা দেওয়া থাকলে অন্যটা ইজিলি বের করা যাবে, তাই না? তো এই সম্পর্ক থেকে তোমাকে এর মান, তার মানে বিটার মান দেওয়া আছে, তো তুমি কিসের মান বের করবা? আলফার মান। কীভাবে দেখো তো, যদি আমরা এটা মুছে দেই তাহলে বিটা সমান কি হয়? 2 আলফা হয় না? বিটা সমান কি হয়? 2 আলফা। তাহলে তুমি ইজিলি বিটা বের করে দেন বিটা সমান 2 আলফা করতে পারো, আবার চাইলে একবারেও করা যায়। সো তুমি আগে বের করেই নাও, তাহলেই সহজ হবে। ওকে, তাহলে লিখবা কি? আমরা জানি বিটা, বিটা মানে কি? ক্ষেত্র প্রসারণ সহগ, তাই না? ক্ষেত্র প্রসারণ সহগ বিটা সমান সমান ডেল্টা এ বাই A1 ডেল টি। তাহলে আমাদের বিটার মান বের করব। ডেল এর মান দেওয়া আছে কত? ডেল্টা এর মান দেওয়া আছে 0.1, তাই না? 0.1, আর A1 এর মান হচ্ছে 12, ডেল্টা টি এর মান হচ্ছে 30। তাহলে আমরা এটা কাজ করে কত আসে দেখি। তাহলে 0.1 ডিভাইডেড বাই, তার মানে মান আসতেছে আমাদের 2.77 অথবা 2.78, যাই লেখো, ইন্টু 10 ইনভার্স 4। ওকে, 2.78 লিখতে পারো, 77 লিখতে পারো, 78, ওকে, ইন্টু 10 ইনভার্স 1 কেলভিন ইনভার্স 1। এখন আমরা লিখবো আবার, যেহেতু তোমার ক্ষেত্র প্রসারণ সহগ চাই না, চেয়েছে কি আর দৈর্ঘ্য প্রসারণ সহগ লিখবা। আচ্ছা লেখো আবার, ওই যে সম্পর্কটা বিটা সমান সমান 2 আলফা। ওকে, এইখানে তুমি মানটা ইজিলি বের করে ফেলতে পারবো। তাহলে বিটাকে তুমি 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে আলফার মান পেয়ে যাব। তাহলে বিটার এই মানটাকে জাস্ট তুমি ভাগ করে দাও 2 দিয়ে, তাহলেই হয়ে যাবে। সো এখানে আর প্রবলেম নাই। তো মানটা আমি দেখাই দিচ্ছি কত আসতেছে। বিটার মান কত পেয়েছি? বিটার মান পেয়েছি 2.78,
2.78 ইন্টু 10 ইনভার্স 4 আর ডিভাইডেড বাই 2 ইকুয়াল কত আলফা। তাহলে এখানে তুমি 2 দিয়ে সরাসরি ভাগ করো তাহলে হয়। সুতরাং আলফা সমান সমান 2 আর হচ্ছে 3 দুগুণা 6 9 দুগুণা 18 1.39 ইন্টু 10 ইনভার্স 4 কেলভিন ইনভার্স 1। ওকে, আমি সরাসরি করেছি, তোমাদের ক্যালকুলেটর যদি ভিন্ন মান আসে কোনো সমস্যা নেই, সূচকের মান এদিক সেদিক হতেই পারে। ওকে, আমি সূচকের কাজ করিনি, রেখে দিয়েছি আর শুধু 2 দিয়ে এটাকে ভাগ করে দিলাম, দ্যাটস ইট। সো এরপর তোমাদের ঘতে বলেছে কি দেখো, ধাতুর ক্ষেত্রফল 6% বৃদ্ধি করলে, মানে ওইটার ক্ষেত্রফল যদি 6% বৃদ্ধি করা হয় তাহলে তোমার তাপমাত্রা কতটা বৃদ্ধি করতে হবে। এটা বুঝতে পেরেছো আশা করি, না বুঝলে কমেন্ট করবা। সো যেহেতু আমাকে ক্ষেত্রফল দেওয়া ছিল তাই আমি ক্ষেত্রফলের সূত্র দিয়ে গেলাম, তার পরবর্তীতে আমাদের ওই সম্পর্ক দিয়ে বিটা ইকুয়াল টু 2 আলফা সম্পর্ক দিয়ে পরের মানটা বের করে ফেললাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটা মুছলাম। পরের অঙ্ক আমাকে কি বললো, ধাতুর ক্ষেত্রফল 6% বৃদ্ধি করতে চাইলে, তাই না? ধাতুর ক্ষেত্রফল 6% বৃদ্ধি করতে চাইলে তাপমাত্রা কত বৃদ্ধি পাবে। তাহলে তোমার ক্ষেত্রফল কত ছিল, A1 ছিল কত, আমরা এটা মুছে ফেলি। হ্যাঁ, 1.39। ওকে, এখানে আগে আদি ক্ষেত্রফলটা আমরা লিখি। আদি ক্ষেত্রফল কত? আদি ক্ষেত্রফল A1 সমান সমান ছিল 12, এই যে 3 4 12। ওকে, 12 মিটার স্কয়ার। আর ক্ষেত্রফল বৃদ্ধি, ক্ষেত্রফল কতটা বৃদ্ধি করবে? ক্ষেত্রফল বৃদ্ধি হচ্ছে ডেল্টা এ। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি করবে কি, আগে ছিল 12, এই 12 এর 6%। ওকে, ক্ষেত্রফল বৃদ্ধি করবে কত? 6%। মানে কোত্থেকে বাড়াবে? মনে করো তোমার বেতন হচ্ছে 10,000 টাকা বা 12,000 টাকা, তুমি প্রতি মাসে 12,000 টাকা পাও। এখন তোমাকে প্রতি বছর ওই 12,000 টাকা, মনে করো তোমার প্রতি বছর তোমার বেতনের 5% বৃদ্ধি করবে, তাই না? এই বেতন 5% 10% যদি বৃদ্ধি করে তাহলে এটা কিসের উপর নির্ভর করে বাড়াবে, তুমি হিসাবটা করবে। তোমার আগের বেতন হচ্ছে 12,000, এখন তোমাকে বাড়ালো কত? 5%। ওকে, তাহলে গুণ 5%, অর্থাৎ 12,000 এর 5%, এটাই তো হিসেব। তার মানে তোমার আগের বেতন ছিল 12,000 টাকা, এখন তোমার 5% বেতন বৃদ্ধি করলো, তার মানে কি হবে? 12,000 এর মধ্যে 5% বৃদ্ধি করবে। ওকে, তাহলে এর মানে তো গুণ চিহ্ন, তাহলে আমরা সরাসরি গুণ দিয়েও লিখতে পারি। ওকে, তো আমি এটা লিখব, তোমার ক্ষেত্রফল আগে ছিল কত? 12 গুণ বৃদ্ধি করতে চাইছে কত? 6% গুণ 6%। তাহলে পার্সেন্টেজ মানে তো 100 ভাগের 6 হবে, 6 ভাগের 72, তার মানে মান আসবে এখানে 0.72। ওকে, এত মিটার স্কোয়ার। ওকে, এটা হচ্ছে ক্ষেত্রফল বৃদ্ধি করতে চাইবে। এখন তোমাকে বলা হচ্ছে তাপমাত্রা কত বৃদ্ধি করতে হবে। তাহলে তাপমাত্রা বৃদ্ধি ডেল্টা টি সমান সমান ওয়াট। আচ্ছা, তাহলে ক্ষেত্র প্রসারণ সহগটা আমার মান দরকার, তাহলে গ থেকে মানটা আগে লেখা দরকার ছিল। এখানে লিখবা গ থেকে বিটা সমান সমান কত? 2.77 ইন্টু 10 ইনভার্স 4, এটা ছিল না বিটা? 10 ইনভার্স 4 কেলভিন ইনভার্স 1, বিটার মানটা তো আমার দরকার। ওকে, এখন তুমি মানে গতে যে বিটার মান পেলাম সেই বিটার মানটা এখানে ব্যবহার করবা। তাহলে আমরা জানি বিটা সমান সমান কি? ডেল্টা এ বাই A1 ডেল্টি। তা তোমার দরকার কিসের মান? তাপমাত্রা বৃদ্ধি, ডেল্টা টি এর মান দরকার। এখন তুমি এই হিসাবটাকে বলে একান্তরকরণ, যে এটা কিন্তু উপরের মান, লবের মান, লব আর হর একান্তরকরণ করা যায়। ওকে, তাহলে আমার ডেল্টি দরকার, তুমি ডেল্টি এখানে নিয়ে আসো আর বিটাকে এখানে নিয়ে আসো, A1 বিটা ডেল্টা এ। এবার তুমি মানটা বসিয়ে দাও, এই যে এখানে যা যা মান আছে ডেল্টা এর মানটা বসিয়ে দাও। এই যে এখানে ডেল্টা এর মান 0.72, এবারে A1 এর মানটা বসিয়ে দাও 12, আর বিটার মান গতে যা পেয়েছিলাম সেই মানটা বসিয়ে দিবা। গতে এই মানটাই তো মনে হয় পেয়েছিলাম, তাই না? সো এই মানটা বসিয়ে দাও, আনসার যা আসে তাই, শেষ। আশা করি বুঝতে পেরেছো। এর পরবর্তী অঙ্ক আমরা আরেকটা অঙ্ক সমাধান করব, সেটা হচ্ছে তাপ ধারণ ক্ষমতা এবং আপেক্ষিক তাপ
6 নম্বর কোয়েশ্চেন। ওকে, তো এটা মুছে দিলাম। আশা করি সবাই বুঝতে পেরেছো, না বুঝলে কমেন্ট করবা। CQ6 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 500 গ্রাম ভরের একটি বস্তুকে 4200 জুল তাপ দেওয়া হলে এর তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসে উন্নীত হয়। ওকে, গ বস্তুর আপেক্ষিক তাপ কত? আপেক্ষিক তাপ কত? আর ঘ বলা হলো তাপ ধারণ ক্ষমতা কত। ঠিক আছে, সো তোমাদের এটাও আমি করেছিলাম। এর আগে আমি তোমাদেরকে এটা মুছে দিই একটু। হ্যাঁ, তো আপেক্ষিক তাপ জিনিসটা কি আর তাপ ধারণ ক্ষমতা জিনিসটা কি? আপেক্ষিক তাপ হচ্ছে 1 কেজি ভরের কোনো বস্তু, মনে করো এই বস্তুটা হচ্ছে 1 কেজি, তাহলে 1 কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা, এই বস্তুটার তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে, 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে বলে আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপকে প্রকাশ করা হয় এস দিয়ে। ওকে, কি দিয়ে? এস দিয়ে। তাহলে 1 কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে বলা হয় আপেক্ষিক তাপ। আর তাপ ধারণ ক্ষমতা সি, তাপ ধারণ ক্ষমতাকে প্রকাশ করা হয় সি দ্বারা। তো ওখানে আর আমার কোনো কি লাগবে না, 1 কেজি লাগবে না। যে কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে, তাহলে তাপ ধারণ ক্ষমতার জন্য 1 কেজি না 2 কেজি ডাজেন্ট ম্যাটার, যে কোনো বস্তু যে কোনো ভরের হতে পারে। ওকে, এই হচ্ছে কথা। সো তোমাদেরকে আমি এই ম্যাথটাও করিয়েছিলাম সবগুলোই। তো এখানে আমরা গ নম্বরটা সমাধান করি। বলা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাই না? তাহলে আদি তাপমাত্রা, আমরা T1 তো অনেক প্রকাশ করেছি, এই অঙ্কগুলো আমরা থিটা দিয়ে প্রকাশ করি। ওকে, থিটা, আদি তাপমাত্রা থিটা সমান সমান কত? 20 ডিগ্রি সেলসিয়াস মানে 20 কেলভিন। ওকে, আর ভর এম 500 গ্রাম আছে, তো গ্রামকে আমরা জানি কেজিতে নিতে হয়। 1000 দিয়ে ভাগ করবা, 1000 দিয়ে ভাগ করলে কেজিতে চলে যাবে, তাই না? আর আপেক্ষিক তাপ দেওয়া আছে তোমার এখানে, একটি বস্তুকে এত জুল তাপ, আপেক্ষিক তাপ না, তাপকে প্রকাশ করা হয় শুধু কিউ দ্বারা। কিউ সমান সমান 4200 জুল। তাহলে আপেক্ষিক তাপ কত? আপেক্ষিক তাপ এস ইকুয়াল টু হোয়াট? তো লিখবো, আমরা জানি সূত্রটা আমরা কি পড়েছিলাম, আমরা পড়েছিলাম এস ইকুয়াল টু কিউ বাই এম ডেল টি, তাই না? ডেল টি অথবা এম ডেল থিটা। ওকে, আচ্ছা ডেল টি দিতে পারো, সমস্যা নেই, ডেল টি দিলাম, এম ডেল টি। তাহলে কিউ এর মান কত? কিউ এর মান হচ্ছে 4200, ভর হচ্ছে 0.5, আর ডেল্টা টি এর মান হচ্ছে 20। তাহলে হিসাব করে দেখো মানটা কত আসে। 4200 ভাগ 0.5 গুণ 20, তাহলে এটা মান আসছে 420। তাহলে এটার এককটা কি হবে? তোমাদেরকে দেখিয়েছিলাম না, তাপের একক কি? জুল। তাপের একক কি? জুল। ভরের একক হচ্ছে কেজি। তাপমাত্রার একক কি? কেলভিন, তাই না? তাহলে এককটা কি দাঁড়াচ্ছে? আমরা যদি একসাথে কাজ করতে যাই, যে মানে জুল, কেজি ইনভার্স 1, কেলভিন ইনভার্স 1, তাই না? নিচের মানটা তো ইনভার্স হয়ে আসবে। সো এককটা কি? জুল, কেজি ইনভার্স 1, কেলভিন ইনভার্স 1। তো ইজিলি পড়ার জন্য যে কেজি ইনভার্স 1, কেলভিন ইনভার্স 1 আমি করতাম আর কি, যে কেজি ইনভার্স 1, কে ইনভার্স 1। ওকে,
তাহলে এটা হচ্ছে আমার আপেক্ষিক তাপের সূত্র, শেষ। এরপরে গতে তোমাকে বলেছে, গত ছোট অঙ্ক, গতে বলেছে তোমার তাপ ধারণ ক্ষমতা কত। তাপ ধারণ ক্ষমতা সি ইকুয়াল টু, তো এমএস, এমএস যে কোনো বস্তু 1 কেলভিন তাপমাত্রা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে। তো ঘতে হচ্ছে তাপ ধারণ ক্ষমতা, তাপ ধারণ ক্ষমতা সি সমান সমান এমএস। তাহলে এম এর মান কত, 0.5, আর এস এর মান কত। আচ্ছা আমি এটা আশা করি তোমরা তো বুঝতে পেরেছো, এটা মুছে দিই। হ্যাঁ, এটা ক্লিয়ার তাই না? তাহলে এখানে ভর এম সমান ঘ নাম্বার, হ্যাঁ, ভর এম সমান সমান কত পেলাম আমরা, 0.5 কেজি। এই যে এখানে আমরা যেটা পেয়েছিলাম 0.5 কেজি। আর আপেক্ষিক তাপ, আপেক্ষিক তাপ এস সমান সমান পেয়েছি কত, 420, যে কেজি ইনভার্স 1 কেলভিন ইনভার্স 1, এটা পেয়েছি গ হতে, লিখে দিলাম গ হতে। তাহলে তাপ ধারণ ক্ষমতা কত, তাপ ধারণ ক্ষমতা ইকুয়াল টু, তাহলে সূত্র লিখে দিব যে আমরা জানি তাপ ধারণ ক্ষমতা সি ইকুয়াল টু এমএস, 0.5, আর এস হচ্ছে 420। সো এটা হচ্ছে তাপ ধারণ ক্ষমতা। ভরের আমরা জানো কেজি, আর আমি তোমাদের এই এককটা বের করে দেখাই। দেখো ভরের একক কি, কেজি, আর আপেক্ষিক তাপের একক কি, যে কেজি ইনভার্স 1 কেলভিন ইনভার্স 1। তো এই কেজি ইনভার্স 1 আর কেজি তো কাটা, তাহলে জুল কেলভিন ইনভার্স 1, তাই না? এই জুল কেলভিন ইনভার্স 1 হচ্ছে তাপ ধারণ ক্ষমতার একক। আই থিঙ্ক বুঝতে পেরেছো। সো আমরা সাজেশনে যেগুলো তোমাদের দিয়েছিলাম পরীক্ষার জন্য, এই ছোট শর্ট পরীক্ষার জন্য তোমাদের আমি 6টা সিকিউ দিয়েছিলাম। এই 6টা সিকিউ মূলত করিয়ে দিলাম। তোমরা 3টা ভিডিওতে আমি করেছি। আশা করি ভালো করে বুঝে বারবার করো, প্র্যাকটিসের বিকল্প নেই। ওকে, এরপরেও যদি আটকে যাও আমি তো অবশ্যই আছি, ইনবক্স করবে। ওকে।